ইউরিন ফর্মেশন নিয়ে কথা বলবো। আমাদের বডিতে ব্লাড তো সার্কুলেট করে এবং ব্লাড যখন অ্যাবডোমিনাল আওর্টা নামে একটা ব্লাড ভেসেল, যেটা অ্যাবডোমিনাল আওর্টা, এটাতে যখন আসে, এটার একটা ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি। কি বললাম? রেনাল আর্টারি। তো এই যে রেনাল আর্টারি, এই রেনাল আর্টারিটা হচ্ছে অ্যাকচুয়ালি কিডনিকে সাপ্লাই দেয়। কাকে সাপ্লাই দেয়? কিডনিকে সাপ্লাই দেয়। তো এই যে কিডনিকে রেনাল আর্টারিটা সাপ্লাই দিচ্ছে, এবং কিডনির মধ্যে আমরা জানি কি থাকে, কিডনির মধ্যে প্রচুর পরিমাণ নেফ্রন থাকে। কি থাকে? নেফ্রন। এবং এই নেফ্রনে আলটিমেটলি কি হবে, ব্লাডে নেফ্রনের স্ট্রাকচার যদি আমরা একটু তাকাই, নেফ্রনের স্ট্রাকচারে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এই যে গ্লোমেরুলাস, এবং গ্লোমেরুলাস এই যে ব্রোম্যান্স ক্যাপসুল। তো হয় কি যে অ্যাফারেন্ট, কি বললাম? অ্যাফারেন্ট যে ভেসেল আছে, সো সেটার সহযোগিতায় দেখা যায় যে মানে আর্টারিওল আর কি, আর এটার সহযোগিতায় দেখা যায় ব্লাডটা এখানে আসলো। কোন ব্লাডটা? ওই যে ব্লাডটা বললাম যে বডির যে ব্লাড, ওটা এখানে আসলো। এখন এটার মধ্যে ব্লাডের ব্লাড সেলও আসছে, তারপরে প্লাজমা পোর্শনও আসছে। সো কি বললাম? ব্লাড সেলও আসছে, প্লাজমা পোর্শন আসছে। ব্লাডের দুইটা জিনিস আমরা জানি। তো এখানে ব্লাড সেল কখনোই ফিল্টার হবে না। অ্যাকচুয়ালি এই গ্লোমেরুলাসের কাজ কি? ফিল্টার করা। অর্থাৎ গ্লোমেরুলাসে যখন ব্লাডটা আসলো, সেটা ফিল্টার করে এইদিকে পাঠাবে। এটা হচ্ছে অবজেক্টিভ, যে এইদিকে পাঠাবে এই লাইন দিয়ে, এই টিউবগুলা দিয়ে। কি দিয়ে? টিউব বা টিবিউলসগুলা দিয়ে। এখন কথা হলো একটা, এবং সেই কথাটা হলো যে এখানে শুধু প্লাজমা যে পোর্শনটা, সেটাই ফিল্টার হয়। কি বললাম? প্লাজমা পোর্শনে, অর্থাৎ প্লাজমা পোর্শনের মধ্যে যা যা থাকে, যে সকল ইনগ্রেডিয়েন্টস কম্পোনেন্টস থাকে, সেগুলো হচ্ছে হয়। বাট প্লাজমার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পোর্শন কি? প্রোটিন, প্লাজমা প্রোটিন। তো দেখা যায় মানে নোটেবলি প্লাজমা প্রোটিন তেমন একটা কিন্তু এখান থেকে ফিল্টার হয় না, অর্থাৎ এখানে আসবে না প্লাজমা। কারণ কি? কারণ এদের সাইজ অনেক বড় থাকে। সো এই কথাটা জাস্ট আমরা একটু মনে রাখবো। এবং যখন এটা মানে আমাদের প্লাজমা যে বিভিন্ন পোর্শন, সেগুলো কী করলো, ব্লাড থেকে এখান দিয়ে আসলো। ঠিক আছে? তো যখন এই জিনিসটা আসলো, এটা কই থেকে আসছে? ব্লাড থেকে আসছে। এবং প্লাজমা থেকে আসছে। আমরা জানি যে প্লাজমার যে কনসেন্ট্রেশন বা একটা ঘনত্ব টাইপের একটা বিষয়, যেটাকে আমরা অসমোলারিটি বলি, এটা হচ্ছে নর্মালি 300। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম, যদিও এটা নর্মালি 290 থেকে 310 মিলি অসমোল পার লিটার ধরা হয়, বাট আমি একটা মান ধরলাম, সেটা হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। 300 মিলি অসমোল পার লিটার, এটা হচ্ছে এটার অসমোলারিটি, টনিসিটি, বা আমরা বলতে পারি এটার ঘনত্ব টাইপের, হ্যাঁ, কনসেন্ট্রেশন টাইপের একটা জিনিসকে ইন্ডিকেট করে এটা। তো এত হচ্ছে নর্মালি থাকে। এখন এই যেটা মানে ফিল্ট্রেট আমরা বলি, যে জিনিসটা হচ্ছে আলটিমেটলি এখানে ফিল্টার হয়ে আসলো, ফিল্ট্রেট, এই জিনিসটা, এই ফিল্ট্রেটগুলা, এর যে অসমোলারিটি, সেটাও সাধারণত 300 মিলি অসমোল পার লিটারই থাকে। অর্থাৎ এরা আইসোটনিক থাকে, আইসোটনিক টু প্লাজমা। অর্থাৎ প্লাজমার যে অসমোলারিটি থাকে, এটারও তাই থাকে। ঠিক আছে? এখন তোমরা এই পার্টস, এই মানে নেফ্রনের বিভিন্ন পার্টস তো চেনো, রাইট? কারণ এই যে পোর্শনটা আমরা দেখতেছি একেবারে এখান থেকে শুরু করে এই যে এইটুক, এটা হচ্ছে, এটাকে আমরা বলি পিসিটি। কি বলি? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এবং এই যে পোর্শনটুকু, এই যে পোর্শনটুকু, এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা কি বলি? ডিসেন্ডিং। যেহেতু নিচের দিকে নামতেছে, তাই ডিসেন্ডিং পার্ট বা ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি। ঠিক আছে? সো এটা হচ্ছে ডিসেন্ডিং, নিচের দিকে যেহেতু নামতেছে, আলটিমেটলি এই ইউ যে লুপটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে লুপ অফ হ্যানলি। কি বলি? লুপ অফ হ্যানলি। তো এই লুপ অফ হ্যানলির মধ্যে যেহেতু এটা ডিসেন্ডিং পার্ট, ডিসেন্ডিং লিম্ব, তো এটাকে আমরা বলতেছি ডিসেন্ডিং লিম্ব। আর এটা যেহেতু উপরের দিকে উঠতেছে, তাই এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং। ঠিক আছে? এবং অ্যাসেন্ডিং লিম্বটার কথা আমরা জানলাম। এখন এরপরে এটা হচ্ছে পরবর্তীতে আরও বিভিন্ন পোর্শন, এটাকে আমরা বলি হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। তো ডিস্টাল কনভলিউটেড টিবিউলের আবার একটা আর্লি পার্ট থাকে আর একটা লেট পার্ট থাকে। এই জিনিসটা আমরা জানলাম। এবং পরবর্তীতে কালেক্টিং টিবিউল হইলো, এবং এখান থেকে কিছু ডাক্ট আছে, কালেক্টিং টিবিউল এবং কালেক্টিং ডাক্ট। সো এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচারটা, এটা আমরা জানলাম। রিঅ্যাবজর্পশন আর হচ্ছে সিক্রেশন, এই দুটো টার্ম অনেক জায়গায় পাবা, বাট এই দুটো বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। রিঅ্যাবজর্পশন আর হচ্ছে সিক্রেশন, হ্যাঁ, এই দুটো টার্ম নিয়ে আমরা একটু আলোচনা করবো। রিঅ্যাবজর্পশন এটা বলতে বোঝায় যে ধরো এই টিউবিউলের মধ্যে ফিল্টারেট হয়ে বিভিন্ন জিনিস আসলো। ফর এক্সাম্পল আমি ধরলাম এটার মধ্যে সোডিয়াম আয়ন আছে। এখন এটার মধ্যে যে সোডিয়াম আয়নটা আছে এই টিউবিউলের মধ্যে, তো এই টিউবিউল থেকে ধরো সোডিয়াম আয়নটা কি করলো, টিউবিউল থেকে বাহিরে চলে আসলো। টিউবিউল থেকে কই চলে আসলো? বাহিরে চলে আসলো। কই চলে আসলো? বাহিরে। এখন মনে রাখবা, এই টিউবিউল বাদে টিউবিউলের আশেপাশে যত জায়গা, এই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারস্টিশিয়াম। কি বলি?
ইন্টারেস্টিশিয়াম, মানে ইন্টারেস্টিশিয়াম আমরা পড়ছিলাম না, ইন্টারস্টিশিয়াল স্পেস, তো অ্যাকচুয়ালি এটাকে আমরা ইন্টারস্টিশিয়াম বলি, টিবিউল বাদে বাকি যে জায়গাটা। তার মানে কি এই সোডিয়ামটা এই টিবিউল থেকে ইন্টারস্টিশিয়ামে চলে আসছে সোডিয়ামটা। তো এই যে জিনিসটা অর্থাৎ টিবিউল থেকে বাহিরে বের হয়ে আসা, এটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর সিক্রেশন মানে হচ্ছে ধরো পটাশিয়াম আমি ফর এক্সাম্পল ধরলাম, এখন পটাশিয়ামটা এই কালেক্টিং টিবিউলের মধ্যে চলে আসলো, এটাকে আমরা বলি সিক্রেশন। অর্থাৎ ইন্টারস্টিশিয়াম থেকে যখন একটা জিনিস মানে টিবিউলের মধ্যে চলে আসছে সেটাকে আমরা বলি সিক্রেশন, আর যখন টিবিউল থেকে বাইরে চলে গেছে সেটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন। এই কথাটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো, হ্যাঁ। এখানে কেন রিঅ্যাবজর্পশন টার্মটা ইউজ করা হয়েছে, কারণ বডিতে আমরা জানি অ্যাবজর্পশন একটা প্রক্রিয়া আছে, ডাইজেশন অ্যাবজর্পশন, আমরা যখন কোনো কিছু খাই বা বডিতে নর্মাল ডাইজেশন অ্যাবজর্পশন প্রসেস, তো এটা এই জায়গায় যেহেতু মানে কিডনির যে অ্যাবজর্পশনটা এটাও কিন্তু এক ধরনের অ্যাবজর্পশন, যে আচ্ছা টিবিউল থেকে বাইরে অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু এটার যেহেতু আগে একবার আমার বডিতে অ্যাবজর্পশন হয়েছে, তো এটাকে এই জন্য আমরা টার্মটা আবার ইউজ করি, রিঅ্যাবজর্পশন, যে বডিতে সেকেন্ডবার কিডনিতে যখন আবার আসতেছে তখন আবার নতুন করে অ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, সো বিভিন্ন সাবস্টেন্স অ্যাবজর্পশন হয়, বিভিন্ন সাবস্টেন্স সিক্রেশন হয়। সো কি কোথায় কোনটা এখানে আমাদের জানতে হবে, যে কোথায় পিসিটিতে কি হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়, তারপরে কি সিক্রেশন হয়, কোথায় কি, এগুলো আমাদের একটু জানতে হবে। তো এই যে পোর্শনটা দেখতেছো একেবারে পিসিটি থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ ডিসেন্ডিং লুপ অফ হ্যানলি এর একেবারে নিচ পর্যন্ত এই রিজনটুকু হচ্ছে ওয়াটার, কি বললাম, ওয়াটার পারমিয়েবল, অর্থাৎ এখান দিয়ে খুব সহজেই ওয়াটার বাহিরে বের হয়ে আসতে পারে, H2O যেটা এটা বাইরে বের হয়ে আসতে পারে। বাট অর্থাৎ ওয়াটার বাইরে বের আসতে পারে মানে কি রিঅ্যাবজর্পশন হইতে পারে। বাট এই যে জায়গাটা দেখতেছো অর্থাৎ অ্যাসেন্ডিং লুপ অফ হ্যানলি স্পেশালি এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউলের যে আর্লি পার্ট, এই পোর্শনটুকু দেখা যায় ওয়াটার ইম্পারমিয়েবল। কি বললাম, ওয়াটার ইম্পারমিয়েবল, অর্থাৎ এখান দিয়ে ওয়াটার বেরোইতে পারবে না, এখান দিয়ে বেরোইতে পারবে হয়তো বা ধরো সোডিয়াম বেরোইলো, ঠিক আছে, কোনো একটা আয়ন বেরোইলো, ক্লোরাইড বেরোইলো, বাট ওয়াটার এখান দিয়ে বেরোইতে পারবে না, কারণ এখানে ওয়াটার ইম্পারমিয়েবল, ওয়াটার এখান দিয়ে বেরোইতে পারবে না, শুধু সলিউটই বেরোইতে পারবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো, যে যেখানে ধরো সাপোজলি এই যে টিবিউল, তো টিবিউলের মধ্যে মানে এই যে ধরো টিবিউল এবং এই টিবিউলের মধ্যে যদি সোডিয়াম থাকে, ধরো বেশি সোডিয়াম টিবিউলে আছে, তার মানে কি সোডিয়াম জিনিসটা সলিউট, এবং এই সলিউটের কারণে কিন্তু বেশি অসমোলারিটি হয়। সো আলটিমেটলি দেখো আমি বলছিলাম না যে এই যে ফিল্টেডগুলো এই টিবিউলের মধ্যে আসলো সেগুলোর অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। তো দেখা যায় যে সোডিয়াম যেটা, এই সোডিয়ামটা বা এই যে বিভিন্ন আয়ন বা বিভিন্ন সাবস্টেন্স সেগুলো যখন টিউবে থেকে যাচ্ছে, টিউবিউলের মধ্যে থাকতেছে, তখন আমরা বলি যে আচ্ছা এই ভিতরের যে কন্টেন্টটা, ভিতরের যে ফিল্টারটা যেটা চলাচল করতেছে সেখানে অসমোলারিটি বেশি। বাট যদি এগুলা বের হয়ে যায়, রিঅ্যাবজর্পশন বেশি হয়ে যায়, দেখা যায় ভিতরে পানি বেশি রয়ে গেছে, তখন কিন্তু এখানে এই জায়গায় ডাইলিউশন হয়ে যায়, তখন দেখা যায় যে অসমোলারিটি ধরো কমে ফর এক্সাম্পল 70 হয়ে গেছে এই ভিতরে টিউবের মধ্যে। ঠিক এই কারণেই আমার এই যে পার্টটা যেটা ওয়াটার ইম্পারমিয়েবল, এই জায়গায় কি হয়, এই জায়গায় যেহেতু সলিউট বাহিরে বের হয়ে আসে, ওয়াটার ভিতরে থাইকা যায়, অর্থাৎ সোডিয়াম, ক্লোরাইড, বিভিন্ন আয়ন বা বিভিন্ন সাবস্টেন্স বাহিরে বের হয়ে আসলো, কিন্তু ওয়াটার যেহেতু এখান থেকে বেরোইতে পারে না, সো বেশি ওয়াটার টিউবের মধ্যে আসে। তার মানে কি এখানে টিউবের মধ্যে বেশি ওয়াটার থাকতেছে, বাট বাইরে কিন্তু সোডিয়াম বা অন্যান্য জিনিস বেরোয় যেতে পারতেছে। ওয়াটার কেন বাইরে পারতেছে না, কারণ এই জায়গাটা ওয়াটার ইম্পারমিয়েবল। এই জন্য এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হ্যানলি এবং আর্লি পার্ট অফ ডিস্টান্ট কনভলিউটেড টিবিউল, এই পার্টটাকে কিন্তু আমরা বলি ডাইলিউটিং সেগমেন্ট। সো এই কথাটা আমাদের একটু কিন্তু জানতে হবে। সো হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, এখান দিয়ে গ্লোমেরুলাস আছে, তো এখানে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল শুরু হইলো। তো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল শুরু হওয়ার পরে এখান দিয়ে হচ্ছে লুপ অফ হ্যানলি হয়েছে। তো লুপ অফ হ্যানলির পরে এখান দিয়ে হচ্ছে লুপ অফ হ্যানলির পরে এখান দিয়ে হচ্ছে ধরো ডিস্টাল কনভলিউটেড টিবিউল হয়ে পরবর্তীতে কালেক্টিং ডাক্ট, মানে এগুলা হচ্ছে, আচ্ছা দিয়ে যেটা এখানে ফিল্ট্রেট হয়ে আসলো টিবিউলের মধ্যে, এটাকে আমরা বলতেছি মানে এই প্রসেসটাকে তো বলতেছি আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন, যেটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন একটা রেট থাকে, যেটাকে আমরা বলি GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তো এটা সাধারণত দেখা যায় যে এখান দিয়ে, অর্থাৎ এই ফিল্ট্রেশনটার একটা রেট আছে, প্রতি মিনিটে 125 ml প্লাজমা থেকে 125 ml কিন্তু কন্টেন্টস বা সাবস্টেন্স এখান দিয়ে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়।
ঠিক আছে, এবং পার ডে 180 লিটার পার ডে এরকম জিএফআর কিন্তু পাওয়া যায়। সো এই জিনিসটা আমরা জানি। তো এই যে ভিতরে যেটা আসলো এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ফর এক্সাম্পল ধরো 125 ml আসলো, 25 ml পার মিনিট, হ্যাঁ পার মিনিটে 125 ml করে ফিল্ট্রেশন হচ্ছে। এখন তাহলে এটার মধ্যে ধরো প্রতি মিনিটে 125 ml আসে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যে, প্রতি মিনিটে 125 ml। তাহলে এই 125 mlটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এখন এই 125 ml তো এটার মধ্যে থাকবে না, রাইট? এটার মধ্যে কি থাকবে না, কারণ এর মধ্যে থেকে একটা পোর্শন হচ্ছে বাহিরে চলে আসবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রিঅ্যাবজর্পশন। সো রিঅ্যাবজর্পশন ফলে এই 125 ml থেকে বিভিন্ন কিছু বাইরে চলে আসবে, আবার কিছু জিনিস সিক্রেশনও হবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো, আমার টিবিউলের মধ্যে একটা জিনিস যখন থাকতেছে সেটাই তো আলটিমেটলি কালেক্টিং ডাক্ট হয়ে এখান দিয়ে ধরো ইউরিন হয়ে বেরোলো, কারণ আলটিমেটলি যেগুলো টিবিউলের মধ্যে থাকতেছে সেগুলাই তো ইউরিন হয়ে বেরোবে। টিবিউলের বাইরে যদি চলে যায় সেটা তো আর ইউরিন ফর্মেশনে কন্ট্রিবিউট করবে না। এবং আমরা যদি একটু ক্লেভারলি চিন্তা করি যে নেফ্রনের মধ্যে যখন ফিল্ট্রেশন হয়ে এখান দিয়ে যাচ্ছে, এর মাঝে কিছু জিনিস রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, আবার কিছু জিনিস সিক্রেশন হচ্ছে, তাহলে আলটিমেটলি টিবিউলের মধ্যে রাখতে কী জিনিস হেল্প করতেছে? এক হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এটা হচ্ছে টিবিউলের মধ্যে জিনিস পাঠাচ্ছে। সেকেন্ডলি টিবিউলার সিক্রেশনও কিন্তু টিবিউলের মধ্যে জিনিস পাঠাচ্ছে। সো টিবিউলার সিক্রেশনটাও টিবিউলের মধ্যে জিনিস পাঠাচ্ছে, বাট রিঅ্যাবজর্পশন হচ্ছে বাহিরে নিয়ে যাচ্ছে। তার মানে কি এই দুইটা এর সাথে আমি যদি মাইনাস দিই টিবিউলার রিঅ্যাবজর্পশন, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটাকে আমি বলবো হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশন। সো ইউরিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোমেরুলার ফিল্ট্রেশন এবং টিবিউলার সিক্রেশন, এই দুইটার যোগফল, এবং সাথে বিয়োগ যাবে হচ্ছে টিবিউলার রিঅ্যাবজর্পশন। সো আশা করি বুঝতে পারছো, এখানে কনফিউশনের কোনো সুযোগ নাই। এবং আগে বলে আসছি যে ফিল্ট্রেশন রেট হচ্ছে 120 মিলিলিটার পার মিনিট। আচ্ছা, এবং প্রোটিন বাদে বাকি সব সাবস্টেন্সই কিন্তু মোটামুটি গ্লোমেরুলার মেমব্রেন ভেদ করে কিন্তু ফিল্টার্ড হইতে পারে। এবং দেখা যায় যে এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হয় এখানে একটা প্রেশার কাজ করে, যে প্রেশারটা হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারির মতো। আচ্ছা, এখন টিবিউলার রিঅ্যাবজর্পশন মানে কি, এই জিনিসগুলো আমি বলছি। এখন আসো ওই যে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের কথা বলছি, এখানে দেখা যায় যে 65% সোডিয়াম, H2O, ক্লোরাইড এরকম বিভিন্ন আয়ন কিন্তু, বা ওইখানে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলোর বেশিরভাগ পোর্শনই হচ্ছে ওইখান দিয়ে কী হয়ে যায়, এখান দিয়ে রিঅ্যাবজর্পশন হয়। সো পিসিটিতে কিন্তু 65%, কি বললাম 65%ই হচ্ছে এখান দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট বা অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজের বেশিরভাগ পোর্শনই হচ্ছে এখান দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিডের তো 100%ই হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে যায় বলা যায় আর কি। আচ্ছা, এখন দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এগুলো অলমোস্ট পুরাটাই কিন্তু পিসিটি দিয়ে হচ্ছে চলে যায় রিঅ্যাবজর্পশন হয়ে। ওই যে বলছিলাম যে প্লাজমাতে 300 মিলিঅসমোল পার লিটার থাকে অসমোলারিটি, তো এখানেও দেখা যায় যে ওই 300 মিলিঅসমোল পার লিটারের মতোই কিন্তু মানে ওই ফিল্টারটারও 300 মিলিঅসমোল পার লিটারও কিন্তু থাকে, এই জন্য আইসোটোনিক টু প্লাজমা আমরা বলি, এটা আমি বলে আসছি আগেই। এখন ডিসেন্ডিং লিম্ব, অর্থাৎ এই যে হচ্ছে পিসিটি গেল, পিসিটির পরে হচ্ছে এই যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, এটা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি। তো এই যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিটা, এই পোর্শনটাতে তাহলে কি হয়, এই পোর্শনটাতে হচ্ছে যেহেতু এটা ওয়াটার পারমিয়েবল, এখান দিয়ে দেখা যায় অনেক ওয়াটার কিন্তু বেরোইতে পারে, সো ওয়াটার বেশি বেরোয় গেলে দেখা যায়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই যেটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অর্থাৎ নিচের দিকে নামতেছে, এই লিম্বটাতে বেশি সলিউট বেরোয় না। সো যেহেতু বেশি সলিউট বেরোয় না, NaCl বলো অর্থাৎ সোডিয়াম, ক্লোরাইড বা ইউরিয়া এগুলো বেরোয় না, সো ফলে এই জায়গায় যেটা হয় যে বেশি পানি বেরোয়, আর ভিতরে তাহলে কি থাকতেছে, টিউবুলের মধ্যে বেশি সোডিয়াম, ক্লোরাইড এগুলো থেকে যাচ্ছে। তার মানে কি এই জায়গাটাতে অসমোলারিটি কিন্তু আস্তে আস্তে বাড়ে। তার মানে কি দাঁড়াইলো, ধরো সাপোজলি এটা হচ্ছে পিসিটি এবং নিচে হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, তাহলে আলটিমেটলি এই পিসিটি থেকে, অর্থাৎ পিসিটি যে রিজনটা, এখানে অসমোলারিটি যদি 300 হয়, তাহলে আস্তে আস্তে এটা বেড়ে ধরো 400, 600, আলটিমেটলি এই নিচের দিক অর্থাৎ একেবারে যে নিচের পোর্শনটা, এই নিচের পোর্শনটাতে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলির এই জায়গাতে কিন্তু আলটিমেটলি বেশি অসমোলারিটি থাকতেছে। কেন থাকতেছে, কারণ এই জায়গায় যেহেতু ওয়াটার পারমিবিলিটি বেশি ওয়াটার বেরোয় যাচ্ছে এখান দিয়ে, বাট ভিতরে সোডিয়াম, ক্লোরাইড এগুলো আটকে থাইকা যাচ্ছে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা কথা বলে আসি। কথাটা হচ্ছে এরকম যে নর্মালি আমরা যখন একটা কিডনির কথা চিন্তা করি, তো কিডনিতে একেবারে বেশিরভাগ মেজর পোর্শন জুড়ে বাহির দিকে হচ্ছে কি থাকতেছে, বাহির দিকে থাকতেছে কর্টেক্স, এবং এই যে পোর্শনটা, এটাকে বলি আমরা আউটার মেডুলা এবং এই পোর্শনটাকে বলি ইনার মেডুলা। সো কি দাঁড়াইলো যে এটা হচ্ছে আউটার মেডুলা, এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ইনার মেডুলা। এখন তোমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে পিসিটি, সো এই জায়গায় হচ্ছে
বোম্যান্স ক্যাপসুল, সো এখান থেকে পিসিটি শুরু হলো। সো পিসিটি জিনিসটা কিন্তু হচ্ছে কর্টেক্সেই থাকে, বাট পরবর্তীতে সেটা লুপ অফ হ্যানলির জিনিসটা কিন্তু আবার মেডুলাতে থাকে, ঠিক আছে, মেডুলাতে থাকে। আবার ডিস্টাল কনভলিউটেড টিবিউলটা আবার কর্টেক্সে থাকে, এবং পরবর্তীতে কিন্তু এখান দিয়ে কালেক্টিং ডাক্ট হয়ে এটা পেলভিস দিয়ে ইউরিন প্রোডাকশন করে কিন্তু ইউরেটার দিয়ে পাঠিয়ে দেয়। সো এরপরে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, আগেই বলে আসছি যে অ্যাসেন্ডিং যে লিম্বটা থাকে, লুপ অফ হ্যানলির কথা চিন্তা করো। সো এখানে অ্যাসেন্ডিং যে লিম্ব যেটা উপরের দিকে উঠতেছে, তো এই অ্যাসেন্ডিং লিম্বটা, উপরের দিকে ওঠা যে লিম্বটা, এই সাইডেরটা কিন্তু ওয়াটার আর পারমিয়েবল না, এখান দিয়ে ওয়াটার বেরোবে না, ওয়াটার ভিতর থেকে যাচ্ছে। এটাকে আমরা এই জন্য ডাইলিউটিং সেগমেন্ট বলতেছি। এখানে অসমোলারিটি কমে যাবে, আবার অসমোলারিটি কমা শুরু করবে, এবং বেশি বেশি হচ্ছে সোডিয়াম, এবং সোডিয়াম ওই যে বলছিলাম না, সোডিয়াম ক্লোরাইড, এই জিনিসগুলো হচ্ছে 65% বেরোয় কোন দিক দিয়ে, 65% হচ্ছে পিসিটি দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। আর বাকি 25% বলতে বাকি 25% না, 35% বাকি থাকে, বাট 25% তার মধ্যে হচ্ছে কিন্তু এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি দিয়ে বেরোবে, বাট এখান থেকে ওয়াটার কিন্তু বেরোতে পারবে না, ঠিক আছে। এবং এটা হাইপোটোনিক কেন, ওই যে বললাম যে অসমোলারিটি কমে যাবে। আচ্ছা, এরপরে ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা ডিস্টাল টিবিউল যেগুলো আছে, সেখান দিয়ে দেখা যায় সেখানেও কিন্তু কিছু পরিমাণ সোডিয়াম, ওই যে বাকি যে 10% আছে, স্পেশালি আর্লি পার্টটা, হ্যাঁ, এখানে সোডিয়াম ক্লোরাইড এগুলো যায়, বাট এখানে কিন্তু ওয়াটার বা ইউরিয়া বা বিভিন্ন ওয়াটার ইউরিয়া এগুলো হচ্ছে কী করতে পারে, ইম্পারমিয়েবল। আচ্ছা, এবং লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এখানে হচ্ছে এখানে কিন্তু কী হয় যে সোডিয়াম ওয়াটার এগুলা রিঅ্যাবজর্ব হয়। আচ্ছা, এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এই টার্মটা নিয়ে একটু কথা বলবো যে এডিএস এর এফেক্টটা কি। এটা ইউরিনের কনসেন্ট্রেশনে খুব ভালো ভূমিকা পালন করে। এখন ইউরিনের কনসেন্ট্রেশন, ডাইলিউশন, এই বিষয়গুলো আমাদের কাছে নতুন লাগবে, বাট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই যে ধরো ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা হচ্ছে ধরো এটা হচ্ছে মানে লেট পার্ট অফ ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা কালেক্টিং ডাক্ট। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে এডিএইচ হরমোনের প্রভাবে যেটা হয় যে এখানে ওয়াটারের পোর তৈরি হয়, অ্যাকোয়াপোরিন 2 নামে একটা ট্রান্সপোর্ট পথ তৈরি হয়ে যায়, ফলে এখান থেকে বেশি বেশি ওয়াটার বাইরে বের হয়ে আসতে পারে, ঠিক আছে। এবং দেখা যায় যে এখানে সাথে সোডিয়াম ওয়াটার এই দুইটাই হচ্ছে এখান থেকে বের হয়ে আসে। সো এই যে একটা পথ এডিএস তৈরি করে দেয়, এর ফলে যেটা হয় যে বেশি বেশি ওয়াটার যেহেতু বাড়ে, যে এখানে কিন্তু অসমোলারিটি বাড়ে। সো এডিএসের প্রভাবে অসমোলারিটিও বেড়ে যাচ্ছে ভিতরে, ফলে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে বেশি। এখান দিয়ে যে ইউরিনটা পাস করবে কনসেন্ট্রেটেড ইউরিন হবে, কারণ ওয়াটার নাই। ইউরিনের সাথে ওয়াটার যখন থাকবে তখন সেটা কনসেন্ট্রেটেড কিন্তু হইতো না, সেটা হয় ডাইলিউশন হয়ে যেত, কারণ ওয়াটার মানে পাতলা, ও ডাইলিউশন করবে, আর কনসেন্ট্রেটেড মানে কি ঘন। সো বেশি বেশি কনসেন্ট্রেশন থাকতেছে, বেশি বেশি ভিতরে সলিউট থাকতেছে। আচ্ছা, এই জিনিসটা গেল। এখানে মানে অ্যাকোয়াপোরিনের মাধ্যমে মেনলি ওয়াটার বেরোয়, সাথে কিছু কিছু সোডিয়াম বেরোতে পারে, বাট মেইনলি কিন্তু সোডিয়াম মেইনলি বেরোয় পিসিটিতে, আর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, যেটা ওই জায়গাটা দিয়ে। আচ্ছা, এখন আসো যে মেইনলি ফাইনাল সাইট ফর অ্যাডজাস্টিং ইউরিন কম্পোজিশন তো কালেক্টিং ডাক্ট ওই রিজনটা, এবং কর্টিক্যাল যে কালেক্টিং টিবিউল, কর্টেক্সে কিছু পরিমাণ থাকে, এই জায়গায় হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আর মিডুলারি কালেক্টিং টিবিউলে দেখা যায় কিছু পরিমাণ সোডিয়াম ইউরিয়া এগুলো রিঅ্যাবজর্পশন হয়, দেখা যায় হাইপারটনিক হয়ে যায়। কারণ হাইপারটনিক হবে, কারণ এডিএস এর প্রভাবে তো এখানে বললাম যে ইউরিন যেটা হবে কনসেন্ট্রেট হবে, কারণ পানি যেহেতু বেরোয় যাচ্ছে ভিতরে কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, অসমোলারিটি বেশি হচ্ছে, ফলে এখানে হাইপারটনিক হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন বেশি, অসমোলারিটি বেশি, এবং অসমোলারিটি 1200 পর্যন্ত হইতে পারে, 1200 মিলিস্মল পার লিটার, এটা একটু মনে রাখবা জাস্ট। এখন টিবুলার সিক্রেশন, সো আমরা রিঅ্যাবজর্পশন নিয়ে মেইনলি জানছি, এটা আমাদের মেইন হেডেক ছিল, বাট কিছু কিছু জিনিস কিন্তু সিক্রেশন হয়, যেমন ধরো পিসিটিতে, অর্থাৎ পিসিটি যে এই জায়গায় টিবুলের ভিতরে কিছু জিনিস ঢুকে, কী কী জিনিস ঢুকতে পারে, যেমন বাইসল্ট, অক্সালেট, ইউরেট, ক্যাটাকোলামাইন্স, পিএএইচ, এটা মানে হচ্ছে প্যারাঅ্যামাইনো হিপ্পুরিক অ্যাসিড। আচ্ছা, সো এই কথাগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় ধরবে, সো মনে রাখবা। তারপরে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতে হচ্ছে মানে টিবুলের মধ্যে কি যায়, টিবুলের মধ্যে হচ্ছে H+ হচ্ছে যায়, আর ডিস্টাল কনভলিউটেড টিবিউল যে রিজনটা, ওই জায়গায় হচ্ছে দেখা যায় পটাশিয়াম হাইড্রোজেন আয়ন এগুলো হচ্ছে সিক্রেশন হয় কালেক্টিং টিবুলে, পটাশিয়াম হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়। সো এখানে সব কিছু একটু সহজ করে লেখা আছে, স্ক্রিনশট নিয়ে একটু দেখে নিতে পারি। এগুলো আমি ডিসকাস কিন্তু করছি, সো আবার নতুন করে ডিসকাস কিন্তু করব না, স্ক্রিনশট নিয়ে এটা একটু পড়ে নিবা। এখন হচ্ছে আমাদের হাইপোটনিক ইউরিন বা ডাইলিউট ইউরিন এর মেকানিজম বোঝা খুবই সহজ হবে। গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশনটা হইলো, ফিল্ট্রেশন হয়ে সেটা পিসিটিতে আসলো। তো পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে যখন আসলো, সেটার যে অসমোলারিটি সেটা 300 মিলিঅসমোল পার লিটারের আশেপাশে, আইসোটনিক থাকে প্লাজমার সাথে। এখন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে আমরা জানি, ধরো এটা হচ্ছে বোবেস ক্যাপসুল থেকে পরবর্তীতে এটা হচ্ছে ধরলাম পিসিটি। তো পিসিটি থেকে আমরা জানি রিঅ্যাবজর্পশন হয়, এবং 65% এখানে NaCl, তারপর ওয়াটার, এরকম রিঅ্যাবজর্পশন হয়।
ফলে একটা জিনিস লক্ষ্য করো যে ধরো এখানে অসমোলারিটি ছিল 300 মিলিঅস্মল পার লিটার, এখানে এখন বলতে পারো ভাইয়া এখানে তো 300 মিলিঅস্মল পার লিটার ছিল, এখন এখানে তো 65% সোডিয়াম বেরোয় গেছে, ক্লোরাইড বেরোয় গেছে, তাহলে এখন 300 কেমনে থাকবে? আনসার হচ্ছে যে দেখো এখানে 65% সোডিয়াম ক্লোরাইড এগুলা যেমন বেরোইতেছে, অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু ওয়াটারও বেরোইতেছে, 65% ওয়াটার, মানে ওয়াটারও বেরোচ্ছে। কারণ মনে রাখবা যে এইগুলো হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড এগুলো অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, ফলে যেগুলো অসমোটিক্যালি অ্যাক্টিভ ওইগুলো সাথে পানি দিয়ে যায়, যেখানে যাবে সাথে পানি দিয়ে যাবে, এটা একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, বাট ওই যে অ্যাসিডিক লুপ অফ হেনলি ওই জায়গায় হচ্ছে এটা করতে পারে না, ওই জায়গায় যা সলিউটি বাহিরে যাবে বা সলিউটের সাথে ওয়াটার যাইতে পারবে না। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু জানতে হবে। হ্যাঁ, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এখানে আইসোটোনিকই থাকলো, এটা কেন থাকলো এটা আমরা বুঝলাম। এখন ডিসেন্ডিং লুপ অফ হেনলি এই জায়গায় ওয়াটার অনেক অনেক বেশি রিঅবজর্ভ হয়, বাট সলিউট কিন্তু বেরোইতে পারে না। ফলে দেখা যায় যে এই যে লুপ অফ হেনলি এর যে ডিসেন্ডিং লিপটা, অর্থাৎ এই পোর্শনটা, এই যে ডিসেন্ডিং লুপ অফ হেনলি এই পোর্শনটাতে দেখা যায় যে মানে রিঅবজর্পশন অফ ওয়াটার অনেক বেশি হয়ে যাচ্ছে, বাট ভিতরে কিন্তু সলিউটগুলো জমা থাকতেছে, ফলে এখানে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এবং আমি ধরলাম যে এখানে ফার্স্টে 300 ছিল পিসিটিতে, বাট এখানে হচ্ছে 600 হয়ে গেল, 600 মিলিঅস্মল পার লিটার হয়ে গেল। এবারে এই লুপের বটম অফ দ্য লুপ, এখানে হচ্ছে বটম অফ দ্য লুপে হচ্ছে 600 মিলিঅস্মল পার লিটার হয়ে গেল। কেন হইলো? কারণ ওয়াটার বেরোইতেছে, বাট ভিতরে তো সলিউট রয়ে গেছে, সোডিয়াম রয়ে গেছে বা আদার সলিউট রয়ে গেছে। সো এই যে অ্যাসিডিক লুপ অফ হেনলি এই জায়গায় সোডিয়াম ক্লোরাইড এগুলোরই অবজার্ভ হচ্ছে, বাট ওয়াটার কিন্তু সেটাকে ফলো করতে পারতেছে না, কারণ ইম্পারমিয়েবল থাকে। ফলে এই যে হচ্ছে লুপ এবং লুপের এই পোর্শনটা তো অ্যাসিডিক লিপ, সো অ্যাসিডিক লিপে দেখা যায় যে এখানে হাইপোটনিক হয়ে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু অসমোলারিটি কী হবে? কমবে, এবং কবে দেখা গেল 100 মিলিঅস্মল পার লিটার হবে। কেন কমছে? এই জিনিসটা ক্লিয়ার তো কেন কমছে? কারণ আমি আগেই বলছি যে এখানে যেহেতু ওয়াটার বেরোতে পারে না, ভিতরে ওয়াটার জমা থাকে, ওয়াটার ইম্পারমেবল, ওয়াটার জমা থাকবে, বেরোবে সোডিয়াম, সলিউটগুলো বেরোয় যাচ্ছে, ফলে ভিতরে ওয়াটার যেহেতু বেশি, তারপরে এটা পাতলা ঘনটা, যত বেশি ঘন হবে তত অসমোলারিটি, আর যত বেশি পানি থাকবে তত ডাইলিউট, তত অসমোলারিটি কমবে, তারপরে 100 মিলিঅস্মল পার লিটার হইলো। ঠিক আছে, এই জন্য এই রিজাল্টটাকে আমরা ডাইলিউটিক রিজাল্টটা বলি, এবং আর্লি পার্ট অফ ডিস্টাল কনভলিউটেড টিবিউল পর্যন্ত কিন্তু এই ডাইলিউটিক রিজাল্টটা থাকে। এরপরে ডিস্টাল কনভলিউটেড টিবিউলের যে লেট পার্ট এবং কালেক্টিং ডাক্ট, এই রিজেন্টগুলোতে দেখা যায় যে এখানে এডিএস এর কথাটা আমরা আনবো না, ইডাফসিস অফ এডিএস আমরা চিন্তা করবো, কারণ এডিএস এর মনে রাখবা এডিএস হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে হেল্প করে। মনে রাখবা যে অ্যাকচুয়ালি ডাইলিউটিং বা আমরা বলতে পারি ডাইলিউটেড ইউরিন, এটা বলতে বোঝায় যে অনেক বেশি ইউরিনেশন হচ্ছে, অনেক বেশি ইউরিন বেরোইতেছে, অনেক বেশি পানি খাইছো তুমি, হুঠাৎ দেখবে যে অনেক বেশি প্রসাব বেরোইতেছে। সো এই জিনিসটা হচ্ছে ডাইলিউটিং ইউরিন, ডাইলিউশন অফ ইউরিন। আর তুমি একটা হচ্ছে কি বলে মরুভূমিতে গেছো, মরুভূমি ডেজার্ট, ওই জায়গায় যায় তুমি পানি পাইতেছো না, খুবই পিপাসা তোমার, অনেকক্ষণ ধরে পানি খাও না, সো তখন কিন্তু তোমার কী হবে? তখন তোমার প্রসাব হবে না, প্রসাবের অ্যামাউন্ট দেখবে খুবই কম হয়, খুবই মানে অল্প, পানি বেশি বেরোয় না। সো ওই টাইপটাকে আমরা বলি কনসেন্ট্রেশন অফ ইউরিন, কনসেন্ট্রেটেড ইউরিন। ঠিক আছে, সো ওই টাইপে এডিএস এর ভূমিকা থাকে। ঠিক আছে, কারণ কি? কারণ ওইখানে এডিএইচ একটা হরমোন কাজ করে, অ্যান্টিডায়োটিক হরমোন, যেটা পোস্টিরিয়র পিটুইটারি এর এফেক্টে কিন্তু আমরা পাই। হ্যাঁ, পোস্টিরিয়র পিটুইটারি থেকে এটা আসে, এবং এই যে হরমোনটা, এই হরমোনটা এর ডাবের মধ্যেই লুকে আছে। এটার অর্থ দেখো, এটার ডাব কি? অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, অর্থাৎ ডাইইউরেসিস মানে প্রসাব হওয়া। ডাইইউরেসিস মানে হচ্ছে প্রসাব না, মানে অ্যাকচুয়ালি ইউরিন এবং সাথে ইউরিন এর সাথে বিভিন্ন আয়ন সেগুলো বের হয়ে আসা, বা ইউরিন এবং ইউরিনের সাথে বিভিন্ন কিছু বেরোবে, বাট বিভিন্ন কন্টেন্টস বেরোবে। বাট মনে রাখবা যে ডায়োরিসিস মানে বেশি বেশি ইউরিনেশন হওয়া, তো এই বেশি বেশি ইউরিনেশন হওয়াকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টিডায়োরিটিক হরমোন। সো তার মানে কি? এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হেল্প করে, বাট আমরা যেহেতু ডাইলিউশন অফ ইউরিন পড়তেছি বা ডাইলিউটিক ইউরিন পড়তেছি, তাই এখানে এডিএসের রোল থাকবে না। এবং কারণ অ্যান্টিডায়োটিক হরমোন যদি কাজ করতো, ডায়োটিক হরমোন কাজ করলে কি হতো? এখানে পোর তৈরি হতো, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, কালেক্টিং ডাক্টে, এখান দিয়ে ওয়াটার, এর জন্য অ্যাকুয়াপোরিট টু নামে একটা পোর তৈরি হয়, পোর তৈরি হয়, এবং এখান দিয়ে ওয়াটার বাইরে বেরোয় আসে। বাট এখানে ফলে এই রিজাল্টটা কিন্তু ডাইলিউটই থাকে, এবং ডাইলিউট থাকার ফলে 50 থেকে ধরো ফলে ডাইলুট থাকতে থাকতে দেখা গেলো 100 থেকে 50 মিলিঅস্মল পার লিটার হয়ে গেলো, এবং এটাই হচ্ছে ইউরিন হিসেবে বেরোইলো। এবং এটা মানে কি? দেখো 300 মিলিঅস্মল পার লিটার, এটা হচ্ছে ছিল কনসেন্ট্রেশন অসমোলারিটি শুরুতে ফিল্টেডটার, বাট সেটা 50 হয়ে বেরোইলো। তার মানে কি? ইউরিনটা অনেক বেশি পাতলা হবে। আচ্ছা, সো ডাইলিউট ইউরিন পাওয়া গেল। ডাইলিউট ইউরিন আরেকটা হাইপোটনিক ইউরিন, কারণ এখানে অসমোলারিটি খুবই কম, 50 মাত্র। ঠিক আছে, এবং সাধারণত ভলিউম অফ ইউরিন কি 20 লিটার পার ডে, বা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি নর্মালি যে 16 মিলি লিটার পার মিনিট। হ্যাঁ, আচ্ছা, তারপরে ফাইনাল ইউরিন অসমোলারিটি, এটা হচ্ছে 50 মিলিঅস্মল পার লিটার। এই ডাইলিউশন অফ ইউরিনের এরকম একটা চার্ট দেখবা,
এটাতে লক্ষ্য করো যে ফার্স্টে কী হলো, ফার্স্ট হচ্ছে ফিল্ট্রেশন হলো, ফিল্ট্রেশন হওয়ার পরে 300 মিলিঅস্মল পার লিটার ছিল, এটা পিসিটিতে 300 মিলিঅস্মল পার লিটার ছিল। এখন দেখো এটা যখন এই যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতে আসলো, এটা খুবই ভালো করে লক্ষ্য করো, এটা আসলো তখন এখান দিয়ে বেশি বেশি কী হচ্ছে, বেশি বেশি পানি বেরোয় যাচ্ছে। পানি বেরোয় যাওয়ার কারণে ভিতরে কি, ভিতরে হচ্ছে সলিউট হচ্ছে জমা আছে, ভিতরে সলিউট জমা আছে, মানে বাহিরে পানি বেশি বেরোচ্ছে, ভিতরে সলিউট জমা। তার মানে কি এখানে এই যে রিজনটা, এই রিজনটাতে আস্তে আস্তে বেশি বেশি অসমোলারিটি হবে এবং এক পর্যায়ে দেখা যায় ভিতরে এখানে একেবারে টিপে যায় 600 মিলিঅস্মল পার লিটার হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা ফার্স্টে ভিতর দিয়ে কথা বলতেছি, সো 300 থেকে এখানে আস্তে আস্তে 600, যেহেতু ভিতরে মানে পানি বেরোচ্ছে বাট ভিতরে জমা আছে, এখন 600 থেকে আস্তে আস্তে কমবে। কেন কমবে? কারণ এখান দিয়ে যেহেতু ওয়াটার বেরোতে পারে না, সো ওয়াটার ভিতরে বেশি বেশি জমা হয়ে আছে এই অ্যাসেন্ডিং পার্টটা দিয়ে, ফলে এখান দিয়ে আস্তে আস্তে কমতে কমতে দেখো এখানে কমতে কমতে দেখা গেছে এখানে 100 হয়ে গেছে আবার, এবং 100টা পরবর্তীতে 70, পরবর্তীতে 50 ইউরিন হিসেবে বেরোইছে, ঠিক আছে, কমতে কমতে। কারণ এখান দিয়েও দেখা যায় যে এডিএইচের যেহেতু এফেক্ট থাকে না, এখান দিয়ে ওয়াটার বেরোতে পারে না। তো এখান দিয়ে পিসিটিতে এখানে 300 ছিল, 300 থেকে এখানে 600 হইলো, ওকে দ্যাটস ফাইন। এখন একটা জিনিস লক্ষ্য করবা যে যখন ধরো এখান দিয়ে এটা যাচ্ছিল, তো এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতে কী হয়, অনেক বেশি সলিউট বাহিরে আসে, কী আছে, সলিউট বাহিরে আসে, পানি তো ভিতরে থেকে যায়। তো পানি যখন এটার মধ্যে থেকে যায় এবং সলিউট বাহিরে আসে, তাহলে সলিউট বাহিরে আসলে কী হবে, বাহিরের বা ইন্টারস্টিশিয়াম যে স্পেস, ইন্টারস্টিশিয়াম, সেখানে অসমোলারিটিটা বাড়বে আর ভিতর অসমোলারিটি কমবে, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো এখানেও সেম, যে 400 বাইরে কেন 400, কারণ বাইরে সলিউট যাচ্ছে, জন্য বাইরে অসমোলারিটি বেশি থাকবে, ভিতর অসমোলারিটি কম থাকবে। ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি হচ্ছে 1200 মিলিঅস্মল পার লিটার, যেটা আমি আগে বলছিলাম। এবং এটা বলতে কি বোঝায়, যে কিডনি 1200 মিলিঅস্মল পার লিটার ইউরিন হচ্ছে এক্সক্রিয়েট করতে পারে। এই অসমোলারিটি ইউরিন হচ্ছে কিডনি ম্যাক্সিমাম এক্সক্রিয়েট করতে পারবে, এবং এটা বলতে বোঝায় যে 1 লিটার ইউরিন 1200 মিলিঅস্মল সলিউট কিডনি কিন্তু রিমুভ করতে পারে। সো 1 লিটার ইউরিনের মধ্যে এত সলিউট থাকলে সেটা হচ্ছে কিডনি ম্যাক্সিমাম রিমুভ করতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিনের মেকানিজমটা একটুতে যাই। দেখো ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং যে ক্যাপাসিটি, সেটা 1200 থেকে 1400 মিলিঅস্মল পার লিটার, আমরা 1200 বলতে পারি। মনে রাখবা যে যখন আমরা কনসেন্ট্রেটেড ইউরিন পড়তেছি, তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এডিএইচের ইফেক্ট থাকতে হবে, কারণ এডিএইচের ইফেক্টের কারণে ওই যে কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্টে এখানে হচ্ছে অ্যাকুয়াপোরিন 2 এর সহযোগিতায় পানি বাহিরে চলে আসে। আচ্ছা, আর হচ্ছে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এটা বলতে বোঝানো হয়েছে যে মানে টিউবুলের বাহিরে এখানে অনেক বেশি হাই ইন্টারস্টিশিয়াল স্পেসে অনেক বেশি কী থাকে, হাই অসমোলারিটি থাকতে হবে। এবং হাই অসমোলারিটি কীভাবে ক্রিয়েট হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এই যে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম আমরা পাই, এটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার মেকানিজমের মাধ্যমে আমরা পাই, ঠিক আছে। কাউন্টার কারেন্ট কেন বলা হয়, কারণ অ্যাকচুয়ালি এই জিনিসটা লুপ অফ হ্যানলিতে ঘটে মেইনলি। তো লুপ অফ হ্যানলিতে দেখো এটার যে ফ্লো আর এটার যে ডাইরেকশন, দুইটার ভিন্ন ডিরেকশন, সো কাউন্টার কারেন্ট, দুই দিকে ফ্লো। এবং এটা দেখা যায় যে এই যে বাহিরের যে রিজনটা, বাহিরের যে ইন্টারস্টিশিয়াম, এই ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বাড়াইতে হাইপার অসমোটিক করতে এই কাউন্টার কারেন্ট এর যে মানে অ্যানাটমিটা, এটা খুব হেল্প করে এই লোকেশনটা, একটা এইদিকে আর একটা এইদিকে। সো এই জন্যই হচ্ছে, অর্থাৎ ডিসেন্ডিং অ্যাসেন্ডিং এই যে ওয়ারিয়েন্টেশনটা ধরো সোজা থাকতো, যদি টিবুলটা একেবারে সোজা থাকতো, এরকম লুপ অফ হ্যানলি হইতো না, তাইলে কিন্তু এরকম হইতো না, মাল্টিপ্লাই করতো না, বা এই হাইপার অসমোটিক কন্ডিশন আমরা পাইতে পারতাম না ওইভাবে। বাট এভাবে যেহেতু এটা হচ্ছে ভালো করে হচ্ছে, এই জন্য আমরা এটাকে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম বলি, এটার মাধ্যমেই মেইনলি এটা তৈরি হয়। সো মনে রাখবা যে হাইপার অসমোটিক এই যে ইন্টারস্টিশিয়াম, মেডুলারি ইন্টারস্টিশিয়াম তৈরি হচ্ছে, এটাকে, এবং কেন মেডুলারি টার্মটা আসলো, কারণ আমরা বলছিলাম যে লুপ অফ হ্যানলি মেডুলাতে থাকে, কিডনির মেডুলাতে থাকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা এই হাইপার অসমোটিক কন্ডিশনটা তৈরি করতে হেল্প করে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার যে মেকানিজম। আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার একটা মেকানিজম আছে, যেটা হচ্ছে ভাসা রেক্টা নামে একটা টার্ম আছে, অর্থাৎ কিছু ক্যাপিলারি দ্বারা মেনটেন হয়। তো ওই ভাসা রেক্টা এর সহযোগিতায় কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার মেকানিজমের মাধ্যমে এই হাইপার অসমোটিক কন্ডিশনটা মেনটেন হয়। সো তৈরি করে হচ্ছে মাল্টিপ্লেয়ার মেকানিজমটা, আর এক্সচেঞ্জার মেকানিজমটা হচ্ছে এটা মেনটেন করে। সো দুইটা জিনিস মনে রাখবে, একটা তৈরি করতে, একটা মেনটেন করতে। এই যে ধরলাম আমি টিবুলের বাহিরে একটা অসমোলারিটি সবসময় একটা বেশি রাখতে হবে। তো এই বেশি রাখাতে হেল্প করে হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। এবং আরেকটা জিনিস এখানে কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে মানে এটা তৈরি করতে
সেটা হচ্ছে ইউরিয়া রিসাইকেল। ইউরিয়া রিসাইকেল নিয়ে আমরা কথা বলবো, বাট মনে রাখলাম দুইটা জিনিস মিলে এখানে কন্ট্রিবিউট করে। সো কাউন্টার ক্যান মেকানিজমে যদি একটু আসো, দেখো ফার্স্টে কী হয় যে ফার্স্ট হচ্ছে ধরো ফিল্ট্রেশন হইলো, ফিল্ট্রেশন হওয়ার পরে পিসিটি থেকে 300 মিলি অসমোল পার লিটারের যে অসমোলারিটি ছিল সেটাই হচ্ছে আমি ধরলাম লুপ অফ হ্যানলিটা এখানে আমাদের ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে কি ইম্পর্টেন্ট, আমাদের এখানে হচ্ছে লুপ অফ হ্যানলিটা ইম্পর্টেন্ট। সো এই যে লুপ অফ হ্যানলি, এই লুপ অফ হ্যানলিতে সো এখানে হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার হচ্ছে আমি ধরলাম আসলো শুরুতে। তো আসার পরে এই 300 মিলি অসমোল পার লিটার আসার পরে দেখো ঠিক এই যে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, এই পোর্শনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতে যে জিনিসটা আমাদের ঘটবে খুবই ভালো করে লক্ষ্য করবা, যে এখানে আমরা জানি এখানে ওয়াটার ইম্পারমিয়েবল, সো ওয়াটার বাইরে যাইতে পারবে না, সো ওয়াটার ভিতরে থাকবে, ঠিক আছে, ওয়াটার ভিতরে থাকবে এবং বাইরে যাবে বাইরে যাবে সোডিয়াম, আচ্ছা সরি, বাইরে যাবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এগুলো বাইরে যাবে, ফলে ভিতরে হচ্ছে মানে একটু ডাইলিউশন হবে, ভিতরে হচ্ছে ডাইলিউশন হবে, এখানে অসমোলারিটি কমে যাবে, এখানে অসমোলারিটি কমে যাবে এবং এখানে 200 মিলি অসমোল পার লিটার একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, ঠিক আছে, টিবুলার ফ্লুইডের সাথে ইন্টারস্টিশিয়ামে, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করে যে যখন প্রক্সিমাল কনভলিউটেড টিবুল পিসিটি এটা থেকে যখন আসছিল আমি ধরলাম সব কিছুই 300, ভিতরে 300, ইন্টারস্টিশিয়ামেও 300, তো এই 300 ঠিক আছে, ওকে দ্যাটস ফাইন, এটা শুরুতে। পরবর্তীতে যখন আস্তে আস্তে প্রসেসটা ঘটতেছে, মানে ফ্লুইডগুলো আস্তে আস্তে এভাবে যাচ্ছে, তো এক পর্যায়ে দেখা যায় যে এখানে 200 হয়ে যায়। কেন 200 হয়ে যায়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে 200 হয়ে যাওয়ার কারণ হচ্ছে কারণ এই যে বিভিন্ন ট্রান্সপোর্টার এটার মাধ্যমে অ্যাক্টিভ ওয়েতে দেখা যায় যে এখানে হচ্ছে আমরা জানি সোডিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড একটা চ্যানেল থাকে, এই যে এই চ্যানেলগুলো সোডিয়াম এর মাধ্যমে সবই হচ্ছে বাহিরে চলে যায়, মানে বাহিরে চলে আসে সলিউটগুলো। সো সলিউটগুলো যখন বাহিরে চলে আসতেছে, সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে পটাশিয়াম এগুলো বাইরে চলে আসার কারণে বাহিরে 400 হয়ে গেছে, 200 একটা গ্যাপ থাকে এবং ভিতরে হচ্ছে 200 রয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখো। সো এটা ফার্স্টে হইলো। এরপরে লক্ষ্য করো যে এখন বাহিরে যেহেতু 400 হয়েছে, মানে ইন্টারস্টিশিয়ামে 400 হয়েছে, এখন এখান দিয়ে যখন আস্তে আস্তে ফ্লুইড আস্তে আস্তে মনে রাখবা এখানের যে ফ্লুইডটা থাকে 300, ধরো এখানে 300 আছে, এটার একটা টেন্ডেন্সি থাকবে যে আচ্ছা বাহিরে যেহেতু 400 আছে, বাহিরে 400 মানে হচ্ছে বাহিরে অসমোলারিটি বেশি, এখন বাহিরে তো অসমোলারিটি বেশি থাকতে দেওয়া যাবে না, আমার বাহিরে কী করতে হবে, বাইরে একটু ফ্লুইড পাঠাইতে হবে, ফ্লুইড পাঠাবো ভিতর থেকে। সো একটু ওয়াটারকে বেশি বেশি পাঠিয়ে দেবে বাহিরে, এবং ওয়াটারকে বেশি বেশি পাঠিয়ে কী করবে, ভিতরে সলিউটের পরিমাণটা একটু বেশি থাকবে, ফলে আবার 400 হয়ে যাবে। সো আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করার ট্রাই করবে। সো 400 ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করলো এবং এখান দিয়ে 200ই আছে। তো পরবর্তীতে এই ফিল্টারটা যখন এভাবে মুভ করতেছে, তো মুভ করার পরে এই জন্য এখানে 400 যে এইটা মুভ করে এখানে আসছে, বাট এখানে তো ওই যে আবার সেম যে বাহিরে হচ্ছে সলিউট যাবে, বাট পানিটা ভিতরে থেকে যাচ্ছে, ফলে এটা ডাইলিউটই থাকতেছে, এখানে অসমোলারিটি কমই থাকবে। সো কমতে যায় দেখো এখানে 300 হয়ে গেছে। সো 400টা এখানে আইসা পরবর্তীতে আবার 400টা 300 হয়ে গেল এবং আবার 200 ডিফারেন্স রাখবে এবং বাহিরে 500 হবে, ঠিক আছে, এভাবে কিন্তু চলতে থাকবে, বাহিরে 500 হবে, এভাবে চলতে থাকবে। এবং দেখা গেছে ধরো ফর এক্সাম্পল এই জায়গায় যদি 150 থাকে তাহলে বাইরে 350, সো এইভাবে চলতে থাকবে। এবং এখানে যেহেতু 500 হয়েছে, ধরো এখানে 500 হয়েছে, এই যে এখানে ধরো 500 হয়েছে, তাহলে এই রিজনটাতেও কিন্তু কী হইতে হবে, এখানে 400গুলোও কী হবে 500 হয়ে যাবে। সো আলটিমেটলি এই দুইটা রিজন ইন্টারস্টিশিয়াম আর পিসিটি, এই জায়গায় পিসিটি না মানে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি, এই জায়গায় একটা ইকুইলিব্রিয়াম কিন্তু ক্রিয়েট করার ট্রাই করবে এবং এইভাবে এরা চলতে থাকবে। এবং এই যে সাইকেল, এই সাইকেলটা বারবার রিপিট হবে এবং রিপিট হয়ে এক পর্যায়ে দেখা যাবে যে এরকম কিন্তু 1200 পর্যন্ত এইভাবে হইতে পারে মিলি অসমোল পার লিটার, এবং এভাবেই কিন্তু এইভাবে চলতে থাকে। এটা এইভাবে দেখো আলটিমেটলি কী হইলো, আলটিমেটলি আমরা এখানে একটা হাইপার অসমোলারিটি কিন্তু পাইতেছি, 300 থেকে 700, 1000, পরবর্তীতে 1200 পর্যন্ত কিন্তু আমরা নিয়ে গেছি। এই যে হাইপার অসমোলার ক্রিয়েট করতেছি কোথায়, আনসার হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে বা ইন্টারস্টিশিয়ামে। সো এই ইন্টারস্টিশিয়ামে যদি আমরা এটা ক্রিয়েট করতেছি, এটা মেনলি লুপ অফ হ্যানলির মাধ্যমেই ঘটে, এটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, এবং বারবার প্রসেসটা সাইকেলটা রিপিট হয়ে মেকানিজমটা কিন্তু মাল্টিপ্লাই করতেছে। হ্যাঁ, সো এখানে হচ্ছে মেনলি এই কথাগুলোই লেখা আছে, এই সাইকেলগুলো রিপিট হবে 4 আর 6। হ্যাঁ, যে নিউ ফ্লুইড এন্ট্রি পিসিটি থেকে নিউ ফ্লুইড এন্ট্রি করবে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলিতে, এবং সেম সাইকেল, অর্থাৎ আবার ডিসেন্ডিং লিম্বটা কী করবে, রিইকুয়ালাইজ করবে, ইন্টারস্টিশিয়ামের সাথে রিইকুয়ালাইজ করবে। সো এভাবে কিন্তু পরবর্তীতে এই সাইকেল রিপিট হবে। সো আশা করি বোঝা গেছে প্রসেসটা। তো আলটিমেটলি এই যে মানে হাইপার অসমোটিক রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়াম হচ্ছে, এখানে কী ফ্যাক্টর মানে কন্ট্রিবিউট করে, দেখো একটা তো গেল হলো গিয়ে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যানলি,
এটা হচ্ছে ওই যে ওইখানে সোডিয়াম ক্লোরাইড টু পটাশিয়াম মানে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে অ্যাক্টিভলি এই আয়নগুলোকে বাইরে পাঠিয়ে দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ফলে পানি ভিতরে থাকে, ওই জায়গায় ডাইলিউশন হয়। ঠিক আছে, এটা একটা বিষয়, এটার কারণে বাইরে বেশি অসমোলারিটি হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে কালেক্টিং ডাক্টেও কিন্তু দেখা যায় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। ঠিক আছে, কালেক্টিং ডাক্টেও সোডিয়াম অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড হয়, যেটাও কন্ট্রিবিউট করতে পারে। এবং ফ্যাসিলিটেড ডিভিশন হয় ইউরিয়ার এডিএইচের সহযোগিতায়। আচ্ছা, এই টার্মটা আমি একটু বলি। এটা হচ্ছে কালেক্টিং টিউবুল এবং এখান থেকে কিছু ডাক্ট আছে। তো এখন মনে রাখবা যে ইউরিয়া লং ওয়ে টু পিসিটি, অর্থাৎ বোম্যান্স ক্যাপসুল থেকে পিসিটি হয়ে সব কিছু হয়ে পরবর্তীতে এই কালেক্টিং টিউবুল কালেক্টিং ডাক্টে আসে। এবং এই যে একেবারে লাস্টের জায়গাটা কালেক্টিং ডাক্টের একেবারে লাস্টের জায়গাটাতে হচ্ছে ইউরিয়া যখন ধরো ইউরিন দিয়ে বেরোয় যাবে ভাব, ওই টাইমটাতে ইউরিয়া কী করে, ইউরিয়া হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। সো খুবই ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি ইউরিয়া কিন্তু মাঝপথে কোথাও রিঅ্যাবজর্পশন হয় নাই, এরা হচ্ছে এই একেবারে লাস্টের জায়গাটা এসে এরা রিঅ্যাবজর্পশন হয় এবং এরা কী করে ইন্টারস্টিশিয়ামে চলে আসে। এবং ফলে ইন্টারস্টিশিয়ামে যদি চলে আসে ইউরিয়া, তাহলে কী করবে, ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি বাড়াই দিবে, ফলে এরাও অসমোলারিটি বাড়িতে কন্ট্রিবিউট করতেছে এবং ইউরিয়াটা পরবর্তীতে কী করে, পরবর্তীতে সিক্রেটেড হয় আবার। সো ফার্স্টে এরা ইন্টারস্টিশিয়ামে আসবে, ইন্টারস্টিশিয়ামে আসে পরবর্তীতে এরা আবার সিক্রেটেড হবে আমাদের এই যে টিউবুলের বিভিন্ন পার্টে। এবং এর ফলে এবং ধারণা করা হয় ইউরিয়া হচ্ছে 40 থেকে 50% এই যে অসমোলারিটি এটা কন্ট্রিবিউট করতে হেল্প করে, হাইপার অসমোলার করতে এরা 40 থেকে 50% কন্ট্রিবিউট করে, বাকিটা হচ্ছে কাউন্টার ক্যান মাল্টিপ্লায়ার দ্বারা হয়। বাট 40 থেকে 50% কিন্তু ইউরিয়া রিসাইকেলিংয়ের মাধ্যমে হয়। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এবং এক্ষেত্রে এডিএইচের প্রেজেন্সটা লাগে। ওই যে ইউরিয়া কীভাবে হেল্প করে, ওই যে বললাম যে এরা 40 থেকে 50% কন্ট্রিবিউট করে হাইপার অসমোলার করতে, এবং এরা হচ্ছে কালেক্টিং ডাক্ট, ইনার মিডলের কালেক্টিং ডাক্ট থেকে মেনলি এরা মুভ করে হচ্ছে ডিফিউজ আউট হয়ে এরা বেরোয় আসে হচ্ছে ইন্টারস্টিশিয়ামে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইউরিয়া রিসাইক্লিং বা ইউরিয়া রিসার্কুলেশন যে টার্মটা, এটা আমাদের একটু জানতে হবে যে ইউরিয়া রিপিটেডলি ডিফারেন্ট নেফ্রন সেগমেন্টে হচ্ছে কিন্তু এক্সক্রিয়েশনের আগে, দেখো আমি বলছি যে কালেক্টিং টিউবুল একেবারে লাস্ট পোর্শনে এটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়, বাট ইউরিন দিয়ে বেরোয় না এরকম না, ইউরিন দিয়ে বেরোয় বাট খুবই কম পরিমাণ। ঠিক আছে, তো এভাবে হচ্ছে এরা কন্টিনিউয়াসলি রিসাইকেল হইতে থাকে, এরা আবার হচ্ছে রেনাল টিউবুলে সিক্রেটেড হবে, আবার এরা রিসাইকেল করবে, আবার কালেক্টিং টিউবুলের ওখানে আসবে, আবার আসবে, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, সো ফার্স্টে এডিস হচ্ছে ইউরিয়া ট্রান্সপোর্টার যেগুলো আছে এগুলা এর ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, ইউরিয়া ট্রান্সপোর্টার A1, ইউরিয়া ট্রান্সপোর্টার A3, এগুলোর ফলে কী হবে যে কালেক্টিং টিউবুলের লাস্ট পোর্শন থেকে এরা হচ্ছে বের হয়ে এসে এরা ইন্টারস্টিশিয়ামে আসলো। সো এর পরবর্তীতে এরা ইন্টারস্টিশিয়াম থেকে সিক্রেটেড হবে লুপ অফ হ্যানলির যে থিন লুপ অফ হ্যানলি, থিন সেগমেন্ট, ওই জায়গায় এরা কী করে ঢুকে যায়। সো ঢুকে গিয়ে এরা কী করবে, ইউরিয়া রিএন্টার করলো লুপ অফ হ্যানলি দিয়ে, এবং পরবর্তীতে এরা আবারও কালেক্টিং ডাক্টে যাবে এবং সেম ঘটনা আবারও ঘটবে। সো কাউন্টার ক্যান মেকানিজমের মাধ্যমেই কিন্তু আমাদের আলটিমেটলি এগুলো হচ্ছে এবং তৈরি হচ্ছে এই যে হাইপার অসমোলার মিডুলারি ইন্টারস্টিশিয়াম, এটা তৈরি হচ্ছে কাউন্টার ক্যান মাল্টিপ্লায়ার মাধ্যমে, যেটা লুপ অফ হ্যানলিতে হয়, আর কাউন্টার ক্যান এক্সচেঞ্জার ভাসারেক্টার মাধ্যমে এটা মেনটেন হচ্ছে। কীভাবে মেনটেন হচ্ছে, ভাসারেক্টা বলতে ক্যাপিলারি নেটওয়ার্ক, যেটা লুপ অফ হ্যানলির প্যারালালি পাস করে। হ্যাঁ, লুপ অফ হ্যানলির প্যারালালি একটা ক্যাপিলারি লুপ অফ হ্যানলি, এটার প্যারালালি হচ্ছে কিছু ক্যাপিলারি নেটওয়ার্ক থাকে, এখান থেকে কিছু ভেসেল ক্যাপিলারি নেটওয়ার্ক থাকে, যেই ক্যাপিলারি নেটওয়ার্কটা মেইনলি হচ্ছে ভ্যাসারেক্টা নামে পরিচিত। এই ভ্যাসারেক্টা এর সহযোগিতায় হচ্ছে কাউন্টার মানে এক্সচেঞ্জার প্রসেসটা নিয়ন্ত্রিত হয়। যে এই ছবিটা লক্ষ্য করো যে এটা হচ্ছে ক্যাপিলারি, এই যে এটা হচ্ছে পুরো ক্যাপিলারি দেখানো হয়েছে, যেটা হচ্ছে ধরো এখানে ধরো ফর এক্সাম্পল লুপ অফ হ্যানলি, তো লুপ অফ হ্যানলির এই যে কে প্যারালালি এই যে ভাসারেক্টাটা পাওয়া যায়। আচ্ছা, এখন কথা হলো যে এই ভাসারেক্টা যেটা, এই ভাসারেক্টাতে ধরো যেহেতু এটা লুপ অফ হ্যানলি প্যারালালি থাকে, তো এখানে এই ভাসারেক্টার মধ্যে ধরো এই যে 300 মিলি অসমোল পার লিটার এটার এই অসমোলারিটির ফ্লুইড যখন আসলো, তখন এটা আস্তে আস্তে 600 হয়। কেন 600 হয়, মনে রাখবা যে ভাসারেক্টারও এরকম একটা ডিসেন্ডিং লিম থাকে, একটা অ্যাসেন্ডিং পোর্শন থাকে, ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং। এবং এটা থাকার সুবিধা হচ্ছে যে ডিসেন্ডিং যে পার্ট, এই জায়গায় সলিউডগুলো ঢোকে, সলিউড অর্থাৎ ধরো সোডিয়াম, এটা কিন্তু ব্লাড ভেসেল, এটা কিন্তু কিডনির টিবিউল না, মনে রাখবে এটা ব্লাড ভেসেল ক্যাপিলারি। ঠিক আছে, তো এখানে কী করে, এই জায়গায় বিভিন্ন সলিউড ধরো সোডিয়াম ক্লোরাইড এগুলো এর ভিতরে ঢোকে। সো ঢুকলে কী হবে, অসমোলারিটি বাড়বে। সো ফলে 300 থেকে 600 হইলো, 600 থেকে 800 হইলো, 800 থেকে 1000 হইলো, এবং আলটিমেটলি 1200 হইলো। সো এখানে এটা হইলো। আবার এই সাইডের আবার ভিন্ন নেচার, এই সাইডে যে ঘটনা ঘটে এবং এখানে সলিউড ঢোকে ওয়াটার বেরোয়। হ্যাঁ, মানে সলিউড ঢুকলো ওয়াটার বেরোলো, ফলে আলটিমেটলি অসমোলারিটি বাড়বে। আর এই রিজনটাতে যেটা হয় যে সলিউড বেরোয় ওয়াটার ঢোকে, সো উল্টা ঘটনা, এটা কনফিউজ করা যাবে। হ্যাঁ, মনে রাখবা যে নিচে যখন নামে তখন অ্যাকচুয়ালি অসমোলারিটি বাড়ে, আর উপরে যখন ওঠে তখন অসমোলারিটি কমে। ফলে আলটিমেটলি এখানে 1000, 600 মানে 800, 600, 300, 350 বা 300 এর আশেপাশে কিন্তু 350 ধরো ফর এক্সাম্পল এভাবে থাকে।
এখানে এরকম হওয়ার ফলে যেটা হইতেছে যে আমার যে লুপ অফ হ্যানলিতে যে কাউন্টার কারেন্ট এক্স মাল্টিপ্লায়ারটা হইতেছিল ওটার ফলে আমি হাইপার অসমোলারিটি ক্রিয়েট করলাম এবং ওইটাকে মেনটেন করে রাখতে, এই যে মেনটেন করে রাখতে মেনটেন করে রাখতে কিন্তু এটা কন্ট্রিবিউট করতেছে। কারণ হচ্ছে এরা যেহেতু এখান দিয়ে সলিউট ছেড়ে দিতেছে এই সাইড দিয়ে সলিউট ছেড়ে দেওয়ার কারণে আলটিমেটলি ইন্টারস্টিশিয়ামটা কিন্তু হাইপার অসমোলারিটি থাকতেছে। ফলে ভাসারেক্টার এই স্পেশালিটির কারণে এটাকে আমরা বলি কাউন্টার কারেন্ট, এই যে এক্সচেঞ্জার মেকানিজমের মাধ্যমে আমাদের হাইপার অসমোলারিটি মেনটেন হয় এবং এটা আমাদের আলটিমেটলি কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনে কিন্তু হেল্প করে ভালো করে। সো আলটিমেটলি মাল্টিপ্লায়ার হচ্ছে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে, তৈরি করে আলটিমেটলি হাইপার অসমোলারিটি, এবং ভাসারেক্টা হচ্ছে এক্সচেঞ্জার, এটা গ্রেডিয়েন্টটাকে প্রিজার্ভ করে রাখে, ডিফারেন্সটা বা আমরা বলতে পারি হাইপার অসমোলারিটিকে প্রিজার্ভ করে রাখে, এবং এটার ইউ-শেপ স্ট্রাকচার সলিউট লসকে প্রিভেন্ট করতে হেল্প করে, মানে মিনিমাইজ করতে হেল্প করে, এবং এটা কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউস করতে খুব ইম্পর্টেন্ট। তাহলে আলটিমেটলি এখন কনসেন্ট্রেটেড ইউরিন প্রোডাকশন কীভাবে হবে? এই জিনিসগুলো হচ্ছে এই যে তুমি এতক্ষণ যদি বুঝে থাকো তাহলে এই জিনিসটা বুঝে গেছো, বোঝা ডিফিকাল্ট কিছু না। এখানে গ্লোমেরুলাস থেকে ফার্স্টে ফিল্ট্রেশন আসলো, এখানে অসমোলারিটি হচ্ছে 300, তো 300 পরে এখানে যখন আসলো আস্তে আস্তে এটার মানে অসমোলারিটি বাড়বে, এটা 1200 পর্যন্ত হইতে পারে। 1200 পর্যন্ত হওয়ার পরে ধরো এই টিপে আমি ধরলাম 1200 হয়েছে। আচ্ছা, এখন তুমি বলবা ভাই আমি তো হচ্ছে ডাইলিউট ইউরিন ফর্মেশনের সময় দেখছিলাম যে এখানে 600 হয়েছে, এখানে 1200 কেন হইলো? এখানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু কনসেন্ট্রেটেড ইউরিন এর বিষয়টা আসতেছে, সো আমরা এখানে 600 1200 পর্যন্ত ধরছি। হ্যাঁ, এখানে যে 1200ই হবে ব্যাপারটা এরকম না, বাট 1200 পর্যন্ত হইতে পারে, সো আমরা 1200 পর্যন্তই ধরলাম, 800 হইতে পারে। সো আমি ধরলাম যে 1200 পর্যন্ত হচ্ছে কনসেন্ট্রেশন হয়েছে। তো এরপরে আস্তে আস্তে কমবে, যেহেতু এটা ডাইলুটিং সেগমেন্ট, ফলে কারণ এখানে ওয়াটার ভিতরে আছে, সো এখানে ডাইলুটিং সেগমেন্ট কমবে। সো কমতে এবং এই যে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে সলিউটগুলো কী হবে এখানে বাহিরে চলে যাবে এবং ভিতরে পানিটা থাকবে, ডাইলুটিং হইতে 100 হইলো। ভিতরে এডিএইচ এর এফেক্ট এখন একটু প্রমিনেন্ট হইতে থাকবে, এডিএইচ, এবং এডিএইচ এর এফেক্টের কারণে দেখা যায় যে এখানে ওয়াটার পোর ওপেন হয় এবং H2O এখান দিয়ে হচ্ছে অ্যাকোয়াপোরিনের মাধ্যমে H2O, এই যে অ্যাকোয়াপোর দিয়ে H2O বেশি বাইরে বেরোইতে পারবে এবং H2O বেশি বাইরে যাইতে পারবে, এবং আলটিমেটলি দেখা যায় এখানে কনসেন্ট্রেশনটা এডিএইচ এর প্রভাবে বেশি থাকে, অ্যান্টি ডায়ুরেটিক প্রভাবের কারণে, এবং এর ফলে আলটিমেটলি 300, তারপরে এখানে আস্তে আস্তে 800 1200 এরকম কনসেন্ট্রেশনটা কিন্তু হায়ার থাকে। হ্যাঁ, সো হায়ার থাকার কারণে আলটিমেটলি এই হাইলি কনসেন্ট্রেটেড ধরো 12 মিলি অসমোল পার লিটার এই কনসেন্ট্রেশনের বা এই অসমোলারিটি ইউরিন কিন্তু বের হইতে পারে, এটাকে আমরা বলবো কনসেন্ট্রেটেড ইউরিন।